বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি তৃতীয় বর্ষ, পাশাপাশি মাস্টার্স ফাইনাল ইয়ার। আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ম্যাক্রো ইকোনমিক্সের ডিমান্ড ফর মানি, মানে অর্থের চাহিদার 3 নাম্বার ক্লাস। এবং আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বোমলস ইনভেন্টরি অ্যাপ্রোচ বা স্কোয়ার রুট ফর্মুলা। অর্থাৎ আজকে আমি আলোচনা করব বোমলের অর্থের চাহিদা। এটাকে কেউ ইনভেন্টরি অ্যাপ্রোচ বলে, কেউ স্কোয়ার রুট ফর্মুলা বলে। বোমল তার অর্থের চাহিদা তত্ত্বটি 1952 সালে প্রদান করেছেন এবং বোমল বলেছেন যে লেনদেনজনিত অর্থের চাহিদা এটা আয়ের উপর নির্ভরশীল এবং সুদের হারের উপর নির্ভরশীল। অর্থাৎ এমটি মানে লেনদেনজনিত অর্থের চাহিদা, ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি। আমি এমটিও লিখতে পারি, কেউ যদি ইচ্ছা করো এলটিও কি করতে পারো, লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তো এমটি এটা ফাংশন অফ ওয়াই, মানে আয়ের উপর নির্ভরশীল। আর কার উপর নির্ভরশীল? সুদের হারের উপর নির্ভরশীল। বোমল দেখিয়েছেন আয় বাড়লে লেনদেনজনিত অর্থের চাহিদা বৃদ্ধি পায়, আবার সুদের হার বাড়লে লেনদেনজনিত অর্থের চাহিদা হ্রাস পায়। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা যেখানে ব্যাখ্যা করেছেন যে অর্থের লেনদেনজনিত চাহিদা শুধুমাত্র আয়ের উপর নির্ভরশীল, সেখানে অর্থনীতিবিদ বোমল 1952 সালে ওনার বিখ্যাত স্কোয়ার রুট ফর্মুলার মাধ্যমে দেখিয়েছেন না, অর্থাৎ লেনদেনজনিত চাহিদা সুদের হারের উপরও নির্ভরশীল। 4 বছর পর 1956 সালে টবিনো অর্থের চাহিদা লেনদেনজনিত চাহিদা সুদের হারের উপর নির্ভরশীল এইটার উপর কি করেছেন? বক্তব্য রেখেছেন। যার ফলে অনেক সময় যে এই যে অর্থের লেনদেনজনিত চাহিদা সুদের হারের উপর নির্ভরশীল, এইটা বোমল টোবিন তত্ত্ব নামে কি পরিচিত। তা এখন আমি তোমাদেরকে বলছি, যদি পরীক্ষাতে বলে বোমলের অর্থের চাহিদা তত্ত্বটি আলোচনা করো, অথবা বোমল টোবিনের অর্থের চাহিদা তত্ত্বটি আলোচনা করো, বা অর্থের চাহিদা তত্ত্বের ইনভেন্টরি অ্যাপ্রোচটি আলোচনা করো, অথবা অর্থের চাহিদা তত্ত্বের স্কোয়ার রুট ফর্মুলাটি কি করো, আলোচনা করো, সবগুলোর আনসার হচ্ছে কি? একই। সবগুলো একই আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার শুরুতে একটু বলে দিচ্ছি যে আমাদের টার্গেট হচ্ছে আমরা দেখাবো যে অর্থের লেনদেনজনিত অর্থের চাহিদা সূত্র স্কোয়ার রুট ফর্মুলা যেটা, সেটা হচ্ছে বিওয়াই রুট ওভার বিওয়াই ডিভাইডেড বাই 2i। আমরা এটা কি করব? দেখাবো যে অর্থের লেনদেনজনিত যে চাহিদা আমাদের বোমল টোবিন তত্ত্বের, বেসিক্যালি এটা হচ্ছে বোমলের রুট ওভার বিওয়াই ডিভাইডেড বাই কি 2i। আমরা এখানে যাওয়ার পর আমরা দেখাবো যে আয় বাড়লে লেনদেনজনিত অর্থের চাহিদা বাড়ে, সুদের হার বাড়লে লেনদেনজনিত অর্থের চাহিদা কি হয়? কমে। এটা আমরা দেখাবো। আগে আমরা এই ফর্মুলাটা, সূত্রটা কি করব? ব্যাখ্যা করব। এটা খুবই কি ইম্পর্টেন্ট। সাথে সাথে আরেকটা কথা একটু বলে রাখি যে কোনো বইতে, আমি তো অলরেডি 3টা বইতে দেখেছি, আমাদের 3টা বইতে আমি অলরেডি কি করেছি দেখেছি যে ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি এইটা এইভাবে লেখা, টুয়াইস বিওয়াই বাই কি আই। অর্থাৎ আমি যেখানে সুদের হারটা কোথায় দিয়েছি, নিচে দিয়েছি, সেখানে ওই বইগুলোতে সুদের হারটা হচ্ছে কি উপরে। অবশ্যই ওনারা সুদের হার আই ইউজ না করে আর ইউজ করেছেন, কোনো অসুবিধা নাই। সুদের হারকে আই দ্বারাও প্রকাশ করা যায়, সুদের হারকে আর দ্বারাও কি করা যায়? প্রকাশ করা যায়। এটা নিয়ে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার এখানে 2টা নিচে আর ওনাদের এখানে 2টা কি আছে? উপরে আছে। তা আমি একটা কথা বলে রাখি,
আসলে এই সূত্রের ভিতরে প্রবলেম আছে, ত্রুটি আছে, ক্রস চিহ্ন দিলাম। এই সূত্রের ভিতরে কি আছে? প্রবলেম আছে, সমস্যা আছে, ত্রুটি আছে। আমি ব্যাখ্যা করব। এখন তোমরা বলতে পারো স্যার তিনটা বইতে আছে, সেক্ষেত্রে আমার বলার কি কিছু নাই। আমি এক্ষেত্রে যে ত্রুটিটা কেন আছে সেটা আমি কি করব, ব্যাখ্যা করে কি করব দেব। আর আমি আলোচনাটা রাখব যে ম্যাক্রো ইকোনমিক্সের অত্যন্ত নামকরা বই, প্রতিষ্ঠিত বই, যেটা যে বিদেশেও পড়ানো হয়, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়েও পড়ানো হয়, সেটা হচ্ছে ডর্নবুশ ফিশার। আমি আলোচনাটা রাখবো ডর্নবুশ ফিশারের আলোকে, এবং ওই বিশ্লেষণ করলে আমরা এই ডর্নবুশ ফিশারের সূত্রটা বের করা হয়েছে, অবশ্য খুব সংক্ষেপে বের করেছে। আমি তোমাদেরকে বিশ্লেষণ করে কি করব দেখাবো, আর এখানে সমস্যাটা কি সেটাও কি করব বলবো। তোমরা যদি ইন্টারনেটেও যদি যাও তাহলে দেখবে যে সূত্র কোনটা দেওয়া আছে। উইকিপিডিয়াতে যাও, যে বৌমলের সূত্রটা কিন্তু এইটাই দেওয়া আছে, দুইটা কিন্তু উপরে থাকবে না, সামান্য একটু প্রবলেম আছে এখানে। যাক, এটা যথাসময়ে কি করব ব্যাখ্যা করব। এখন আসো, যে বৌমলের তত্ত্বের বক্তব্য হলো সম্পদ ধরে রাখার মাধ্যম হচ্ছে দুটো। সম্পদ ধরে রাখার মাধ্যম হচ্ছে কি দুটো, একটা হচ্ছে নগদ অর্থ আর একটা হচ্ছে বন্ড। একটা হচ্ছে কি বলেছি, নগদ অর্থ, একটা হচ্ছে বন্ড। উনি ওনার আলোচনায় ধরে নিয়েছেন যে স্বল্প মেয়াদি বন্ডের অস্তিত্ব আছে। অর্থাৎ কোনো কোনো বন্ড আছে যে 5 দিন রাখলে তুমি সুদ পাবে, আবার 7 দিন রাখলে সুদ পাবে, মানে 5 দিন মেয়াদি, 7 দিন মেয়াদি, 10 দিন মেয়াদি, এই ধরনের স্বল্প মেয়াদি বন্ডের কি রয়েছে, অস্তিত্ব রয়েছে। এবং এখনো কোনো কোনো দেশে কিন্তু এই ধরনের বন্ড কি রয়েছে, যে আমরা ব্যাংকে মনে করো রেখে দিলাম এই স্বল্প মেয়াদি বন্ডে, 5 দিন গেলেই কি পাবো আমি, ইন্টারেস্ট কি পাবো। তাহলে সম্পদ ধরে রাখার মাধ্যম হচ্ছে নগদ অর্থ আর বন্ড। মনে করো যে আমি 1000 টাকার স্যালারি পাই, হ্যাঁ 3000 টাকা দিই, আমি 3000 টাকা কি পাই, স্যালারি পাই, বেতন পাই, অথবা সম্পদটা হচ্ছে 3000 টাকার সমান। আমি আমার শ্রম বিক্রয় করে মাস শেষে আমি 3000 টাকা পাই। এই 3000 টাকা যদি আমি কোথায় রাখি, পুরাটা বন্ডে রেখে দিই যদি, তাহলে আমি কি পাবো, সুদ পাবো। এই 3000 টাকা যদি আমি পুরো বন্ডে রেখে দিই যদি, তাহলে কি পাবো, সুদ পাবো। ঠিক আছে, বন্ডে রেখে দিলে কি পাবো, সুদ পাবো। আর নগদ অর্থে যদি এই 3000 টাকা যদি রেখে দেই, তাহলে আমি সুদ পাবো না। তাহলে এই জিনিসটা আমাদের যে বমল আমাদেরকে ইন্ডিকেট করেছেন, আমরা সম্পদকে যদি নগদ অর্থে রেখে দিই তাহলে আমি সুদ পাবো না, আমাকে সুদ ত্যাগ করতে হবে। আর বন্ডে রেখে দিলে আমি কি পাবো, আমি সুদ পাবো। এখন যে আমরা তো পুরো টাকাটাও সম্পদটাকে বন্ডে রাখতে পারি না, লেনদেনের জন্য কিছু সম্পদ নগদ অর্থ হিসাবে কি করতে হবে, হাতে ধরে রাখতে হবে। এবং সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সেটাই এখন আমরা কি করব, আলোচনা করব। আমরা ধরে নিচ্ছি একজন ব্যক্তি মাস শেষে সে 3000 টাকা কি পায়, বেতন পায়, অর্থাৎ তার আয় হচ্ছে 3000 টাকা। এই 3000 টাকাটা তার ব্যাংকে কি হয়, জমা হয়, 1 তারিখেই জমা হয়ে যায়। এখন আসো, সে কি করলো, ব্যাংক থেকে টাকা উঠাবে লেনদেনের জন্য। এই ব্যাংক থেকে টাকা উঠানোটাকে বলা হয় ট্রানজ্যাকশন।
মানে টাকা উত্তোলন উত্তোলন সে ব্যাংক থেকে যে n equal to যদি 1 হয় মানে সে একবার টাকা উত্তোলন করেছে, অর্থাৎ ট্রানজ্যাকশনটা কতবার হয়েছে? একবার। যদি n equal to যদি 2 হয় তাহলে সে ব্যাংক থেকে 2 বার টাকা উঠিয়েছে। n equal to যদি কত হয়? 3 হয় তাহলে সে ব্যাংক থেকে 3 বার টাকা কি করেছে? সে উঠিয়েছে। এখন আসুন, মনে করো সে ব্যাংক থেকে একবার টাকা উঠালো, অর্থাৎ ট্রানজ্যাকশনের সংখ্যা হচ্ছে কত? 1। সে যদি ব্যাংক থেকে যদি একবার টাকা উঠায়, আমরা ধরে নিচ্ছি 3000 টাকাই তাকে লেনদেনের জন্য কি করতে হয়? ব্যয় করতে হয়। প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট হারে টাকা সে কি করে? সে ব্যয় করে। তো সে যদি একবার যদি ট্রানজ্যাকশন করে তাহলে দেখো মাসের 1 তারিখে তার কাছে 3000 টাকা থাকবে। মাসের 1 তারিখে তার কাছে 3000 টাকা থাকবে। সে যদি প্রত্যেক দিন, আমরা ধরে নিয়েছি, বোমল তার আলোচনায় ধরে নিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন একটি নির্দিষ্ট হারে লেনদেনের জন্য অর্থ কি করে? ব্যয় করে। তাহলে এই 3000 টাকা যদি 30 দিনে যদি ব্যয় করে তাহলে প্রত্যেক দিন সে 100 টাকা করে ব্যয় করবে। তাহলে 1 তারিখে তার কাছে 3000 টাকা, 2 তারিখে কত থাকবে? 100 টাকা, 2900 টাকা, 28 তারিখে 3 তারিখে হবে কত? 2800 টাকা, 4 তারিখে হবে কত? 2700 টাকা। অর্থাৎ যত তারিখ বাড়বে তার হাতে ধরে রাখা টাকার পরিমাণটা কি হবে? কমবে। যে আমি কি করেছি, আমার স্যালারি ব্যাংকে জমা হয়েছে 1 তারিখে, আমি 1 তারিখে কি করেছি? ট্রানজ্যাকশন করেছি একটা, তো পুরো 3000 টাকা আমি একটা ট্রানজ্যাকশন করবো সিদ্ধান্ত নিয়েছি। কয়টা করবো? একটা। তাহলে আমাকে পুরো 3000 টাকা কি করতে হবে? উঠাতে হবে। তো 1 তারিখে আমার হাতে কত আছে? 3000 টাকা। তো 2 তারিখে কি হাতে 3000 টাকা থাকবে? 100 টাকা কমে কত থাকবে? 2900 টাকা। 3 তারিখে আরো 100 টাকা কমে কত টাকা থাকবে? 2800 টাকা। আমরা ধরে নিয়েছি মাস হচ্ছে 30 দিনের। তাহলে 30 তারিখে আমার কাছে টাকা থাকবে কত? 0 টাকা। কত থাকবে? 0 টাকা। তাহলে 1 থেকে 30 তারিখ পর্যন্ত 30 দিন আমার কাছে কত টাকা ছিল? আমি যদি বলি 1 তারিখ থেকে, মানে আমি কি পরিমাণ টাকা হাতে ধরে রেখেছি 1 থেকে 30 তারিখ পর্যন্ত। কেউ যদি বলে আমি 3000 টাকা হাতে ধরে রেখেছি, আমি বলবো ভুল। কেন ভুল? কারণ আমি 3000 টাকা হাতে ধরে রেখেছি কয় তারিখে? 1 তারিখে। 2 তারিখে কিন্তু আমি 3000 টাকা হাতে ধরে রাখি নাই। কারণ 100 টাকা যদি আমি ব্যয় করে ফেলি, কারণ 30 দিন 3000 টাকা হলে একদিনে কত? 100 টাকা ব্যয় করি, ঠিক আছে? তাহলে 100 টাকা যদি ব্যয় করে ফেলি, 2 তারিখে আমার কাছে আছে 2900 টাকা। 3 তারিখে আরো 100 টাকা কমে গেলে আমার কাছে থাকে 2800 টাকা। তাহলে কিভাবে প্রতিদিন আমার কাছে 3000 টাকা থাকে? আবার 30 তারিখে আছে কত টাকা? 0 টাকা। তাহলে আমার কাছে যে টাকা থাকে তার পরিমাণ এভারেজ টাকা, এভারেজ গড় নগদ অর্থ, গড় নগদ অর্থ, ঠিক আছে? এই গড় নগদ অর্থ হচ্ছে আমার কাছে যেটা থাকে 3000 যোগ কত? 0 ডিভাইডেড বাই 2। গড় নগদ অর্থ যেটা আমার কাছে কি থাকে সেটা 3000 যোগ 0 বাই কত? 2 সমান কত? 1500 টাকা। 1500 টাকা আমার কাছে কি থাকে। অতএব মনে রাখবে, আমি যদি একবার যদি ট্রানজ্যাকশন করি, তাহলে গড়ে আমার কাছে কি পরিমাণ নগদ অর্থ থাকে? 1500 টাকা থাকে। তাহলে আমি বলতে পারি একবার ট্রানজ্যাকশন করলে আমার অর্থের চাহিদা হচ্ছে লেনদেন জনিত কত টাকা? 1500 টাকা। একবার যদি কি করি? ট্রানজ্যাকশন করি, অর্থের চাহিদা হচ্ছে 1500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, 3000 টাকা বলতে পারবো না এই জন্য যে 3000 টাকা
প্রতিদিন থাকে না, 30 তারিখে শূন্য, তাহলে গড়ে আমি কত টাকা ধরে রাখি? 1000 টাকা ধরে রাখি। অতএব আমার অর্থের চাহিদা হচ্ছে, গড়ে আমি 1500 টাকা, 1500 টাকা ধরে রাখি। অতএব আমার অর্থের চাহিদা হচ্ছে কত? 1500 টাকা। 1500 টাকা আমার অর্থের চাহিদা। এই 1500কে এখন আবার আসো আমি একটু ব্যাক করব, আবার এখান থেকে এখানে আসবো। আমি কত লিখতে পারি? 3000 2 × 1 লিখতে পারি, সমান কত লিখতে পারি? y 2 × 1 ডট ডট কয় নাম্বার? 1 নাম্বার। অর্থের চাহিদা যে 1500 ইকুয়াল টু কত? 3000 যোগ 0 মানে কত? 3000 ডিভাইডেড বাই কত? যে 2 × 1 দিলাম। এই 3000 জায়গা 3000-এর জায়গায় y লিখলাম, তারপর 2 × কত লিখলাম? 1 লিখলাম, 1 নাম্বার দিয়ে লিখলাম। কয়বার ট্রানজ্যাকশন করলে? একবার ট্রানজ্যাকশন করলে। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কয়বার ট্রানজ্যাকশন করব? 2বার ট্রানজ্যাকশন করব। কয়বার? 2বার। তা আমি যদি 2বার ট্রানজ্যাকশনের সিদ্ধান্ত নিই, তাহলে কি আমি 1 তারিখে 3000 টাকা উঠাবো? 1 তারিখে 3000 টাকা উঠাবো না, কারণ 1 তারিখে যদি 3000 টাকা উঠাই তাহলে তার দ্বিতীয়বার ট্রানজ্যাকশনের কোনো সুযোগ কি থাকে না। আমি যদি 2বার যদি ট্রানজ্যাকশন করি, তাহলে 3000-কে কত? 2 দ্বারা ভাগ করো, কত হয়েছে? 1500 টাকা। 3000-কে 2 দ্বারা ভাগ করো, কত? ট্রানজ্যাকশন নাম্বার 2, কত? 1500 টাকা। অর্থাৎ আমি 1 তারিখে 1500 টাকা উঠাবো। কয় তারিখে? আমি 1 তারিখে 1500 টাকা উঠাবো। এই টাকাটা 15 তারিখ পর্যন্ত, মানে মাসের অর্ধেকে গিয়ে কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। মাসের অর্ধেকে গিয়ে কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বুঝতে পেরেছ? কারণ ওই যে আমি বলেছি যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ প্রতিদিন কি করি? লেনদেন করি। তাহলে 1 তারিখে 1500 টাকা, 2 তারিখে 1400 টাকা, এভাবে 15 তারিখে লেনদেনের পর আমার কাছে নগদ অর্থের পরিমাণ কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আবার দেখো, দ্বিতীয় ট্রানজ্যাকশনটা করব 16 তারিখে। আমার হাতে আসলো কত? 1500 টাকা। আবার 30 তারিখে গিয়ে কত চলে আসলো? শূন্য চলে আসলো। এখন আমার গড় নগদ অর্থ কত? গড় নগদ অর্থ, এই কথাটা কিন্তু তোমরা কি করবে? যে মানে খাতায় মানে লিখে দেবে। আমি তো তোমাদেরকে বোঝানোর জন্য এইভাবেই লিখেছি। খাতায় কি লিখবে? যদি সে 2বার ট্রানজ্যাকশন করে, তাহলে প্রতিবার টাকা উঠাবে 3000/2 সমান 1500 টাকা। এক্ষেত্রে তার 1 তারিখে থাকবে 1500 টাকা, 15 তারিখে কত? 0 টাকা। দ্বিতীয় ট্রানজ্যাকশন করবে 16 তারিখে, থাকবে 1500 টাকা, আর 30 তারিখে থাকবে 0 টাকা। গড় নগদ অর্থের পরিমাণ হলো 1500 যোগ 0। এটা যোগ করব, কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। আবার কি করব? যে 1500 যোগ 0, আবার 2 দ্বারা কি করব? ভাগ করব। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ যে গড় নগদ অর্থ এইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, এইটা যোগ করে আবার কি করব? 2 দ্বারা কি করব? আমরা কি করব? ভাগ করব। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কিন্তু একটা আছে, বিষয় আছে যে এইটার একটা গড়, এখানকার একটা গড় নিচ্ছি, এখানকার একটা গড় কি নিচ্ছে। এটাকে একটু নিচে লিখি আমি। গড় নগদ অর্থ সমান /2। কেন এই ডিভাইডেড বাই 2টা কেন একটু বুঝতে হবে। এইটা ডিভাইডেড বাই 2 কেন আমি একটু ব্যাখ্যা করি। কারণ প্রথমে তো এইটার গড় নিতে হবে। এইটার গড় কত? 1500 যোগ 0/2। তারপর এইটার গড় নিতে হবে 1500 যোগ 0/2। আবার 2টা গড়ের কি নিতে হবে? গড় নিতে হবে না? তো 2টা গড়ের গড় নিলে এই গড় যোগ এই গড় ডিভাইডেড বাই কত? 2। তোমরা কি সম্মিলিত গড় পড়ে নাই? আমরা সম্মিলিত গড়ে কি দেখেছি? মনে করো
এ কলেজের ছাত্রদের গড় নাম্বার x1 বার ইকুয়াল টু 40, বি কলেজের ছাত্রদের গড় নাম্বার x2 বার ইকুয়াল টু কত 50। সম্মিলিত গড়টা কত হচ্ছে x1 বার যোগ x2 বার ডিভাইডেড বাই কত 2। এই দুইটা গড় যোগ করে আবার 2 দ্বারা কি করতে ভাগ করতে হবে। যে তিনটা গড় হতো তাহলে তিনটা গড় যোগ করে কত দ্বারা ভাগ করতাম 3 দ্বারা ভাগ করতাম। ঠিক আছে, তাহলে আমার গড় নগদ অর্থটা আমি কিভাবে বের করেছি, যে প্রথমে আমার যে 1 থেকে 15 তারিখ পর্যন্ত আমার হাতে নগদ অর্থ যেটা গড়ে ধরে রেখেছি সেটা বের করেছি এই যে, তারপর 16 থেকে 30 তারিখের গড় বের করেছি, আর 2 গড়ের সমন্বয়ে সম্মিলিত গড় আবার যোগ করে 2 দ্বারা ভাগ করেছি। আচ্ছা একটু দেখো এখানে এটা কত হয়েছে 750 না, 2 দ্বারা ভাগ করলে 750, এখানে 2 দ্বারা ভাগ করলে কত 750। ঠিক আছে, 1500কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়েছে 750। তাহলে গড় নগদ অর্থ কত দাঁড়িয়েছে আমাদের 750 কি হয়েছে দাঁড়িয়েছে। গড় নগদ অর্থ আমাদের কত দাঁড়িয়েছে 750 দাঁড়িয়েছে। আমি এটা একটু মুছে ফেলবো, এই জন্য একটু লিখছি আমি, এটা mt ইকুয়াল টু কত লিখেছি আমি, এই লাইন আর লিখতেছি না আমার বোঝার জন্য, আর এইটা লিখতেছি জাস্ট, কারণ তোমাদের তো খাতায় জায়গা থাকবে 2 × i ডট ডট কয় নাম্বার 1 নাম্বার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এখন এইটা একটু মুছি, যে সুতরাং অর্থের চাহিদা, এই গড় নগদ অর্থই মানে কি অর্থের চাহিদা mt ইকুয়াল টু কত 750। এই 750টা কত 3000কে কত দ্বারা ভাগ করে 4 দ্বারা। ঠিক আছে, এই 3000 মানে কি আমার আয়, 4 মানে কি 2 × 2। ঠিক আছে, ডট ডট এটা কয় নাম্বার 2 নাম্বার। আমি জাস্ট এখানে লিখে রাখছি mt ইকুয়াল টু y বাই 2 × 2 ডট ডট কয় নাম্বার 2 নাম্বার। লক্ষ্য করো, অর্থাৎ অর্থের চাহিদা বের করতে গেলে আমরা দেখেছি একটা 2 কি হচ্ছে থেকে যাচ্ছে। ঠিক আছে, আর একবার ট্রানজ্যাকশন করলে 1 বসাতে হয়, 2 বার ট্রানজ্যাকশন করলে কত বসাতে হয় 2 বসাতে হয়। কথা কি বুঝতে পেরেছো? একটু লক্ষ্য করো যে এই যে mt ইকুয়াল টু কত 750 কিভাবে পেয়েছি 3000কে 4 দ্বারা, 3000 মানে কি y, 4 মানে কি 2 × 2। ওকে, 2 × 2। এখন দেখো যে 1 নম্বরেও দেখো তুমি 1 নম্বরে কত আছে y বাই 2 × 2, 2 নম্বরে y বাই 1 নম্বরে y বাই 2 × 1, আর 2 নম্বরে y বাই 2 × 2। অর্থাৎ সব সময় কি থাকে একটা 2 থাকবে, উপরে y থাকবে আর নিচে কে থাকবে 2 থাকবে। ট্রানজ্যাকশন 1 হলে 1 লিখবা, 2 হলে 2 লিখবা, 3 হলে কি লিখবা 3 লিখবা। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি 1 ও 2 নং হতে লেখা যায় অর্থের চাহিদা, 1 ও 2 নং হতে লেখা যায় অর্থের লেনদেনজনিত চাহিদা mt ইকুয়াল টু y বাই 2 n। এখানে n হলো যে উত্তোলনের সংখ্যা, উত্তোলনের কি সংখ্যা। 1 ও 2 নং হতে বলা যায় যে অর্থের চাহিদা mt ইকুয়াল টু y বাই 2 n। এখানে nটা কি, এখানে n হলো উত্তোলনের সংখ্যা। ঠিক আছে, এবং আমি যদি 4 বার যদি কি করে ট্রানজ্যাকশন করি n এর জায়গায় কত বসাবো 4 বসাবো, 4 আর 2 কত 8, y কে 8 দ্বারা ভাগ করলে এই yটা সম্পদ হবে, সম্পদটা আমার আয় ধরলাম। ঠিক আছে, আমি অর্থের লেনদেনজনিত চাহিদাটা কি করব আমি পেয়ে যাব। তাহলে আমরা অর্থের কি পেয়ে গেলাম লেনদেনজনিত চাহিদা পেয়ে গেলাম। mt ইকুয়াল টু কত পেয়ে গেলাম y বাই 2 n। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয় নাম্বার দিয়ে রাখলাম 3 নাম্বার। ঠিক আছে, আমরা অর্থের লেনদেনজনিত চাহিদা পেয়ে গেলাম। আচ্ছা কত, এটা y বাই 2 n। এখন আসো
এই যে আমার অর্থের লেনদেনজনিত চাহিদা, ঠিক না? লেনদেনজনিত চাহিদা, চাহিদা মানে কি? এই পরিমাণ অর্থটা আমি হাতে ধরে রাখি। তা আজকের ক্লাসের শুরুতে কি বলেছিলাম? আমরা যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখি সেই পরিমাণ অর্থের জন্য আমরা কি করি? সুদ ত্যাগ করি। আমরা যে পরিমাণ অর্থ কি করি? হাতে ধরে রাখি, আমরা সেই পরিমাণ অর্থের জন্য কি করি? সুদ ত্যাগ করি। তাহলে আমরা কি পরিমাণ অর্থ হাতে ধরে রেখেছি? y/2n। তাহলে y/2n এর জন্য আমাদের কি করতে হবে? সুদ ত্যাগ করতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মনে করো আমি 1000 টাকা হাতে ধরে রাখি। মনে করো মাসিক সুদের হার হচ্ছে 20%। কত পার্সেন্ট? মাসিক সুদের হার হচ্ছে 20%। তাহলে এই 1000কে 0.20 দ্বারা 20% যে কথা, 0.20 একই কথা। আমি যদি কি করি? গুণ দেই, ঠিক আছে? এটার দ্বারা যদি আমি কি করি? গুণ দেই, তাহলে কত হবে? 200 টাকা হবে। কত টাকা হবে? 200 টাকা হবে। অর্থাৎ 1000 টাকার 20% হচ্ছে কত? 200 টাকা। এর মানে আমি 1000 টাকা যদি নগদ হাতে ধরে রাখি, মানে অর্থের চাহিদা যদি করি, তাহলে আমাকে সুদ ত্যাগ করতে হবে কত? 200 টাকা। এখন মনে করো প্রিয় শিক্ষার্থীরা, মাসিক সুদের হারটা আই। আমরা লিখব যে মাসিক সুদের হার হলো কি? আই। তে মাসিক সুদের হারটা যদি আমাদের আই হয়, তাহলে yn/2n লেনদেনজনিত চাহিদা যদি হয়, তাহলে আমরা কি পরিমাণ সুদ ত্যাগ করি? আমরা সুদ ত্যাগ করি y/2n × i। কারণ আমরা কি দেখেছি যে আমি 1000 টাকা যদি ধরে রাখি, তাহলে সুদ ত্যাগ কতটুকু করেছি বার করতে হলে সুদের হার দ্বারা গুণ করতে হবে। তা আমার এখানে আমার লেনদেনজনিত অর্থের চাহিদা কত? y/2n। তা আমি কি পরিমাণ অর্থ হাতে ধরে রাখি? y/2n। ঠিক আছে, এটা 1000ও হতে পারে, এটার মান 3000ও হতে পারে। মনে করো y এর জায়গায় আছে কত? 5000। আর আমি মনে করো ট্রানজ্যাকশন করেছি কত? 5 বার। কয়বার? 5 বার। অর্থাৎ আমার আয়টা হচ্ছে 5000 টাকা, আমি মাসে ট্রানজ্যাকশন করি কয়বার? 5 বার। তাহলে 5 আর 2 কত? 10। 5000কে 10 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 500। অর্থাৎ গড়ে আমি 500 টাকা কি করি? হাতে ধরে রাখি। অতএব আমার সুদ ত্যাগ হবে কত? 500 × সুদের মাসিক সুদের হার আই। এটাকে কিন্তু মাসিক সুদের হার বলছি, কারণ সুদের হার বললে কিন্তু বাৎসরিক সুদের হার বোঝায়। যেহেতু আমি মাসভিত্তিক আলোচনা করছি, মাসিক সুদের হার। এই 500, এই যে হিসাব করে কত? 500 বের করেছি। আর 500-র জায়গায় আমি কি লিখতে পারি? y/কত? 2n × i। ঠিক আছে? জি, এই তো হয়ে গেল। এইটা হচ্ছে আমার সুদ ত্যাগের পরিমাণ। ওকে, আরেকটা ব্যাপার আছে। তাহলে এই যে সুদ ত্যাগ, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে যখন এই বন্ড থেকে টাকা নগদ অর্থ হাতে রাখবো, এটা হচ্ছে কি? আমার খরচ। এটা হচ্ছে কার? আমার খরচের কি পরিমাণ। তাহলে আমি কি লিখতে পারি? যে আমি যদি নগদ অর্থ হাতে ধরে রাখি, তাহলে আমার খরচের পরিমাণটা হচ্ছে কত? y/2n × i। y/2n × i হচ্ছে আমার খরচের পরিমাণ। কেন? আমি যদি নগদ অর্থ যদি হাতে ধরে রাখি, কেন এটা খরচের পরিমাণ? আমি ব্যাখ্যা করেছি। আমি যদি y/2n পরিমাণ যদি টাকা যদি হাতে ধরে রাখি, তাহলে এই পরিমাণ টাকার জন্য সুদ ত্যাগ করতে হবে আই হারে। অর্থাৎ এইটা গুণ ধরলে আমরা সুদ কতটুকু ত্যাগ করব সেটা আমরা বুঝে ফেলব। যেমন আমি যদি 20,000 টাকা হাতে ধরে রাখি গড়ে, তাহলে সুদ ত্যাগ করতে হবে কত? 20,000 × সুদের হার। ঠিক আছে? তা আমি এখানে তো 20,000 না, আমি তো এটা কি করছি? সূত্রের মাধ্যমে দেখিয়ে দিলাম। এটা 20,000 হতে পারে, 30,000 হতে পারে। সেটা নির্ভর করে y/2n এর উপর। এটাকে সুদের হার দ্বারা গুণ করব। করলে আমি আমার সুদ ত্যাগের পরিমাণটা পেয়ে যাব। আর এই সুদ ত্যাগের পরিমাণটা হচ্ছে কি? আমার খরচের কি পরিমাণ। ক্লিয়ার? আরেকটা খরচ আছে। সেই খরচটা কি? সেই খরচটা হচ্ছে যে আমি যখন ট্রানজ্যাকশনের জন্য কোথায় যাব? ব্যাংকে যাব।
অর্থাৎ বন্ড থেকে টাকাটা কি করব আমি যে ক্যাশে ট্রান্সফার করব, তখন মনে করে আমাকে হয়তো আমার কিছু যাতায়াত খরচ যাবে, তারপর মনে করে আমাকে কি করতে হবে, স্টাম্পের জন্য খরচ বহন করতে হবে, তারপর যদি ব্যাংকের যদি কোনো একটা ফিস থাকে সেই ফিস আমাকে কি করতে হবে, দিতে হবে। এইটাকে বলা হয় দালালি খরচ। কি বলা হয়? দালালি খরচ। এই খরচটা কিন্তু নির্দিষ্ট থাকে। মনে করি দালালি খরচের পরিমাণটা কত, বি। তাহলে আমি যদি একবার যদি ট্রানজ্যাকশন করি, দালালি খরচ ভাবে খরচ কত হবে, বি ইন্টু 1। দুইবার যদি ট্রানজ্যাকশন করি, দালালি বাবদ খরচ কত হবে, বি ইন্টু 2। দুইবার যদি ট্রানজ্যাকশন করি, কারণ দুইবার ট্রানজ্যাকশন করলে দুইবার কি করতে হবে, ব্যাংকে যেতে হবে, দুইবার কি করতে হবে, আমাকে স্টাম্প লাগাতে হবে, ওদের ফিস দিতে হবে। আমি তিনবার যদি ট্রানজ্যাকশন করি, কয়বার, আমি তিনবার যদি ট্রানজ্যাকশন করি, বি ইন্টু কত, 3। তাহলে আমি যদি এন সংখ্যকবার যদি ট্রানজ্যাকশন করি, বি ইন্টু এন, বি ইন্টু এন। এটা হচ্ছে আমার খরচ বন্ড থেকে নগদ অর্থ হাতে ধরে রাখার জন্য। যেমন আমি একটা কথা বলি যে আমাদের এটিএম কার্ড আছে, ঠিক না? হ্যাঁ, এটিএম কার্ড আছে। আমি কি করলাম যে এটিএম কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করি। এখন মনে করো যে আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকের তো এটিএম বুথ আমার বাড়ির পাশে নাও থাকতে পারে, হয়তো যেখানে আছে সেখানে আমাকে 15 টাকা ভাড়া দিয়ে আসা যাওয়া বাবদ আরও 15 টাকা বা 20 টাকা চলে যাবে। আমার বাড়ির কাছে আরেকটা ব্যাংকের কি আছে, এটিএম বুথ আছে। আমি আমার কার্ডটা সেখানে ইন করালাম, একটা ট্রানজ্যাকশন করলাম, আবার 15 টাকা খরচ হবে। আমি আরেকটা ট্রানজ্যাকশন করি যদি আরও 15 টাকা খরচ হবে। তোমরা জেনে রাখবে, মনে করো তোমার অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে, তুমি ডাচ বাংলা ব্যাংকে কি করলে, ইসলামী ব্যাংকের কার্ড কি করলে, প্রেস করলে, তাহলে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে তোমার কত টাকা খরচ হবে, 15 টাকা খরচ হবে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। অথবা মনে করো তোমার ডাচ বাংলার কি আছে, এটিএম কার্ড আছে, তুমি সাউথ ইস্ট ব্যাংকের বা ইউসিবি ব্যাংকের এটিএম কার্ডে কি করলে, ডাচ বাংলার এটিএম কার্ডটা তুমি প্রবেশ করালে, তুমি ট্রানজ্যাকশনে 15,000 টাকা ওঠালে, তোমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরও 15 টাকা কেটে নেবে। এটা হচ্ছে ট্রানজ্যাকশন বাবদ কি খরচ। তবে আমাদের দেশে যে ব্যাংকের কার্ড সে ব্যাংকের যদি এটিএম বুথ হয় তাহলে ওই খরচটা কি কাটে না, কিন্তু সেখানে তো একটা তোমার যাতায়াত ভাড়া তো আছে, অনেক কিছু থাকতে পারে। ক্লিয়ার? যাক, এটাকে দালালি খরচ বলে। আর দালালি খরচটা কত খরচ হবে, আমি যদি এন সংখ্যকবার ট্রানজ্যাকশন করি দালালি খরচ পাবে বাবদ আমার বি এন পরিমাণ খরচ হবে। তাহলে দেখো যে বন্ড থেকে আমি টাকাটা যখন নগদ করে হাতে ধরে রাখবো, তো আমার খরচ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সুদ ত্যাগের খরচ। কি পরিমাণ সুদ ত্যাগ করব, যে পরিমাণ টাকা হাতে ধরে রাখবো সেটাকে সুদের হার দ্বারা গুণ করলে সুদ ত্যাগের পরিমাণ পাবো। আর দালালি বাবদ খরচ কত, প্রতি একবার ট্রানজ্যাকশন করলে দালালি খরচ হচ্ছে মনে করি বি, সেটাকে এন দ্বারা গুণ করলে দালালি খরচটা আমরা পেয়ে যাব। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা চাই কি খরচ সর্বনিম্ন করতে, ঠিক না? আমি কিন্তু আলোচনা রাখছি থার্ড ইয়ার এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের জন্য। তাহলে নিঃসন্দেহে আমরা ফার্স্ট ইয়ার অনার্স কমপ্লিট করে এসেছি, সেখানে কিন্তু আমরা অপটিমাইজেশন কি করেছি আর মিনিমাইজেশন আমরা কি করেছি দেখেছি। যেমন মনে করো আমরা দেখেছি টোটাল কস্ট ইকুয়াল টু ধরো কিউ স্কোয়ার প্লাস টোয়াইস কিউ, ঠিক আছে? বলেছে কোন উৎপাদনে খরচ সর্বনিম্ন হয়, তখন আমরা কি করেছি, ডিটিসি বাই ডিকিউ সমান, এটা প্রথম অন্তর্কলন করেছি কত, টোয়াইস কিউ প্লাস 2 ইকুয়াল টু কত, ধর এখানে মাইনাস দাও, টোয়াইস কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সর্বনিম্নকরণের কি প্রয়োজনীয় শর্ত। সর্বনিম্নকরণের প্রয়োজনীয় কি শর্ত, অর্থাৎ আমরা যদি কোনো কিছু সর্বোচ্চ করতে চাই অথবা সর্বনিম্ন করতে চাই, তাহলে তার শর্ত হলো প্রথম অন্তর্কলন ইকুয়াল টু কি হতে হবে, 0 হতে হবে। ঠিক একইভাবে আমরা কি করব, যে আমাদের যে বন্ড হাতে যখন আমরা নগদ অর্থে রূপান্তর করি তখন যে খরচটা হয় এই খরচটাকে আমরা সর্বনিম্ন করতে চাই, অতএব আমরা লিখব সর্বনিম্নকরণের শর্ত অনুযায়ী, সর্বনিম্নকরণের শর্তানুযায়ী।
এটা সর্বনিম্ন কেন করতে চাচ্ছি, কারণ আমরা চাচ্ছি এমন পরিমাণ ট্রানজ্যাকশন করব, অর্থাৎ এন এর এমন মান নির্ধারণ করব। কার? এন এর। মানে এমন এন এর মান কি, মানে এন এর মান 3 হবে না 4 হবে না 5 হবে, অর্থাৎ এমন পরিমাণ ট্রানজ্যাকশন আমরা কি করব, নির্ধারণ করব, যাতে আমাদের খরচের পরিমাণটা কি হয়, সর্বনিম্ন হয়, খরচের পরিমাণটা সর্বনিম্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, যদি আমার এন যদি বাড়ে, অর্থাৎ ট্রানজ্যাকশনের পরিমাণ যদি বাড়ে, তাহলে এই খরচটা বাড়বে, দালালি খরচটা বাড়বে। তো ট্রানজ্যাকশন যদি বাড়ে, তাহলে এই যে আমার লেনদেন মানে y/2n, হ্যাঁ, এর মানটা কমে যাবে যদি কে বাড়ে, এন যদি বাড়ে। তো এই মানে হর বাড়লে পুরো ভগ্নাংশের মানটা কমে যাবে, ফলে এখান থেকে সুদ বাবদ খরচ কি হয়ে যাবে, কমে যাবে, টোটাল কস্টটা কি হবে, কমবে। বিষয়টা ভালো করে লক্ষ্য করো। আমার যদি ট্রানজ্যাকশনের পরিমাণটা বাড়ে, তাহলে এই আমার এইটা বাড়বে, ফলে টোটাল কস্টটা বাড়বে। কিন্তু ট্রানজ্যাকশনের পরিমাণ বাড়লে আমার নগদ অর্থ হাতে ধরা রাখার পরিমাণটা কমে যাবে। ট্রানজ্যাকশনের পরিমাণটা বাড়লে, যেমন তুমি দেখো আমার কাছে 1000 টাকা আছে, আমি ট্রানজ্যাকশন একবার করলে আমার 500 টাকা কি করব, আমার গড়ে থাকে আমার হাতে, ঠিক আছে। আর আমি যে ট্রানজ্যাকশন যদি কয়বার করি, যে আমি ট্রানজ্যাকশন 2 বার করি, তাহলে 1000কে 4 দ্বারা ভাগ করো, কত, 250 টাকা থাকবে। অর্থাৎ ট্রানজ্যাকশন যত বেশি করব, আমার নগদ অর্থ গড়ে হাতে কম থাকবে। এটা কম থাকলে এটা সুদ বাবদ আমার কি হবে, ত্যাগ কি হবে, কম হবে। আর এটা কমলে খরচ কমবে। এই জন্য আমরা বলি যে এন এর এমন একটা মান নির্ধারণ করতে হবে যেখানে আমাদের কি হয়, খরচটা কি হয়, সর্বনিম্ন হয়। এই জন্য আমরা কি লিখব, সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্তানুযায়ী, সর্বনিম্ন করণের প্রয়োজনীয় শর্তানুযায়ী কি লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, ডিটিসি বাই ডিএন, এন এর সাপেক্ষে করব। কারণ আমি জানতে চাই এন এর মান কত হলে মোট খরচ সর্বনিম্ন হয়, এন এর মান কত হলে, এই জন্য এন এর সাপেক্ষে। তোমরা ফার্স্ট ইয়ারে যখন ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন যখন করেছো, যখন বলেছে কোন উৎপাদনে মুনাফা সর্বোচ্চ হয়, তখন তোমরা মুনাফা অপেক্ষককে উৎপাদনের সাপেক্ষে অন্তর্কলন করেছো, প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করেছো। যখন আমরা বলেছি যে কোন উৎপাদনে আয় সর্বোচ্চ হয়, তখন আয়কে আমরা উৎপাদনের সাপেক্ষে অন্তর্কলন করে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করেছি। আমি জানতে চাই এন এর মান কত হলে টোটাল খরচ সর্বনিম্ন হয়, এই জন্য এন এর সাপেক্ষে অন্তর্কলন করেছি। এটা অন্তর্কলন হচ্ছে মাইনাস y/2n² প্লাস বি, ঠিক আছে। এখানে একটা ভুল লিখেছি, এখানে একটা আই হবে, হ্যাঁ, এটাকে অন্তর্কলন করেছি, ঠিক আছে। এটা অন্তর্কলন করছে মাইনাস y/2n², এই আই আছে, প্লাস কত, বি। এখানে কিন্তু অনেকেরই মাথা খারাপ হয়ে যাবে। এরপর মাথা যাতে খারাপ না হয় আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু থার্ড ইয়ার অনার্স এবং মাস্টার্সে এটা আমার ব্যাখ্যা করা উচিত নয়, কারণ আপনারা ফার্স্ট ইয়ারে অন্তর্কলন করে এসেছেন, ফার্স্ট ইয়ারে আপনারা অন্তর্কলন করে এসেছেন, ঠিক আছে। এরপরও আমি বলছি, এখানে এন এর সাপেক্ষে অন্তর্কলন হচ্ছে 2 জায়গাতে। এই জায়গাতে যখন আমি অন্তর্কলন করব, একটু লক্ষ্য করো, y/2 না, হ্যাঁ, এই এনটাকে আমি উপরে নিয়ে যাব, এন ইনভার্স আই। কথা কি বুঝতে পেরেছ? মানে এইটা যে কথা, এইটা একই কথা। y/2 এনটাকে কোথায় নিয়ে যাব, মনে পড়লে উপরে নিয়ে যাব, তাহলে এন ইনভার্স হয়ে যাবে। আমি একটা কথা বলেছিলাম যে আমরা যদি যার সাপেক্ষে অন্তর্কলন করব, সে যদি লবে না থাকে, যদি হরে থাকে, তাহলে হরটাকে লবে নিয়ে যাওয়া ভালো। তাই আমরা এক্সপার্ট হয়ে গেলে এটা মনে মনে কি করব, নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, অন্তর্কলন করছি কার সাপেক্ষে, এন এর সাপেক্ষে। তো অন্তর্কলন যখন আমি এন এর সাপেক্ষে করব, তখন y/2 এই পুরাটা কনস্ট্যান্ট, আইটা কি কনস্ট্যান্ট। আমরা জানি কনস্ট্যান্টটা যখন চলকের সাথে যুক্ত থাকে তাকে সহগ বলে, অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হয়, ঠিক আছে। তো এখানে তো এন এর সাথে করছি, অত এনটা চলক হয়ে যাবে, y/2টা এন এর সাথে আছে, আইটা এন এর সাথে আছে, অত y/2 যা আছে তাই থাকবে, আই বেচারা যা আছে তাই থাকবে। এটার অন্তর্কলন কত, -1
n টু দি পাওয়ার -2। কথা বুঝতে পেরেছো? কারণ আমরা জানি পাওয়ারটা আগে আসে। সূত্র কি ছিল আমাদের? n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 পাওয়ারের সূত্র। পাওয়ার -1টা আগে এসেছে, মাইনাস থাকার কারণে ব্র্যাকেট দিয়েছি, n লিখেছি। n-1 n এর যে কত আছে? -1 আছে। পাওয়ার এটা nটা মানে কিন্তু পাওয়ার, কিন্তু কথা বুঝতে পেরেছো? এই n না, আমি সূত্রে n বলেছি যে n-1 মানে -1 কত হয়েছে? -2 হয়েছে। পরের লাইনে কি করেছি? এই মাইনাসটাকে আগেই নিচ্ছি, এই দেখো মাইনাসটাকে আগেই নিচ্ছি, তা ওয়াই লিখেছি, লবে লিখেছি, তারপরে এই যে 2 হরে লিখেছি। আর n টু দি পাওয়ার -2 কে আবার কোথায় নেওয়া যায়? হরে নিয়ে যাওয়া যায়, n স্কয়ার। কারণ পাওয়ার মাইনাস হলে লব থেকে হরে নিয়ে গেলে পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়, এগুলো অনেকবার বলেছি। প্লাস তারপরে দেখো যে এই যে আই কি করেছি? লিখেছি। আর এখানে দেখো n এর সাপেক্ষে অন্তর্কলন করলে বি যা আছে তাই থাকবে, n কে n এর সাপেক্ষে অন্তর্কলন 1। সর্বনিম্ন করে প্রয়োজনের শর্তানুযায়ী কত লিখেছি? 0 লিখেছি। প্রয়োজনের শর্তানুযায়ী কত লিখেছি? 0 লিখেছি। ঠিক আছে, এরপরে দেখো যে আমার কাজ হচ্ছে এখান থেকে n এর মানটা বার করা। কার মান? n এর মানটা বার করা। তাহলে আমি এক কাজ করি, -y/2n² i = -b লিখে ফেললাম। ঠিক আছে, মাইনাস কি লিখে ফেললাম? b লিখে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু মুছে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি এক কাজ করি, কি লিখতে পারি দেখো, যে মাইনাস মাইনাস ক্যান্সেল, নাকি মাইনাস মাইনাস ক্যান্সেল, y/2n² ইন্টু i। আমি সুদের হারকে i দ্বারা প্রকাশ করেছি, কেউ যদি r দ্বারা প্রকাশ করে কোনো প্রবলেম নাই, সমান কত? b। আচ্ছা, এইটা হর আর এই লব গুণ দিলাম, গুণ দিলে কত হচ্ছে? 2n² ইন্টু b। ঠিক আছে, আর এই b এর নিচে একটা 1 আছে, y আর i গুণ দিয়ে কত হয়েছে? y ইন্টু i। দেখো বুঝছো কিনা বাবাজি, যে এই b এর নিচে কি আছে? এই b মানে কি? b এর নিচে একটা 1 আছে, বুঝতে পেরেছো? এই 2n², এই যে লব b গুণ দিয়ে 2n² b লিখেছি। আর যে এই যে 1 মানে b এর নিচে একটা 1 আছে, 1 এর সাথে y আর i এর গুণ হয়, y i হয়েছে। আইটা আসলে কোথায় আছে? এখানে যে কথা, এখানে লবে থাকা কি একই কথা। এরপরে দেখো যে n² সমান y ইন্টু i আর টুয়াইস কত লিখলাম? b লিখলাম। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো এটা মুছে ফেলি। সুতরাং n ইকুয়াল টু কত? √yi/2b, y ইন্টু i/2b, y ইন্টু i/2b, n ইকুয়াল টু, এটা কয় নাম্বার? এটা হচ্ছে 4 নাম্বার। কার মান বের করেছি? n এর মান বের করেছি। এখন আমরা বলবো যে n এর মান 3 নংয়ে বসিয়ে পাওয়া যায়। n এর মান কয় নংয়ে বসিয়ে পাওয়া যায়? 3 নংয়ে বসিয়ে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছো, n ইকুয়াল টু √yi/ কত? 2b। এই n এর মানটা 3 নংয়ে বসিয়ে পাওয়া যায়। ঠিক আছে, জি, আসো 3 নংয়ে বসালে আমরা কি পাই? 3 নংয়ে বসিয়ে পাওয়া যায়। তাহলে ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি, উপরে কত আছে? y আছে উপরে, নিচে কত আছে? 2 আছে। আর n এর মানটা কত বসাবো? √y ইন্টু i বাই কত? 2b। আশা করি বুঝতে পেরেছো। দেখো যে আমি এই দুইটা এখানে লিখেছি, আর n এর মানটা √yi বাই কত লিখেছি? আমি 2b কি করেছি? লিখেছি। আচ্ছা, একটু দেখো তো। হ্যাঁ, আমি এখন এক কাজ করি, এখানে y লিখলাম আর এখানে √ দিয়ে দিলাম। এই দুইটা যদি রুটের ভিতরে ঢুকে তাহলে 4y ইন্টু i বাই কত? 2b। আমি কাকে রুটের ভিতরে ঢুকিয়ে দিলাম? 4 কে। তো 4 তো লবে আছে, ঠিক না? তাহলে 2 কে রুটের ভিতরে ঢুকিয়ে দিলাম। তো 2 তো লবে আছে, রুটের ভিতরে থাকলে এখানে চলে আসবে, লবে চলে আসবে। এই জন্য আমি 2টা রুটের ভিতরে গেলে কত? 4, কারণ √4 সমান কত? 2। তো 2 কে যখন রুটের ভিতরে আনবো তাহলে কি লিখতে হবে? √4 লিখতে হবে। ঠিক আছে, এরপরের লাইনটা দেখো।
এরপরের লাইনটা হচ্ছে যে ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানিটা হচ্ছে উপরে কত ওয়াই, নিচে 4 আর 2 কাটাকাটি গিয়ে টোয়াইস ওয়াই আই বাই বি রুট ওভার টোয়াইস ওয়াই আই ডিভাইডেড বাই কত বি হয়ে গেল। ঠিক আছে, টোয়াইস ওয়াই আই বাই বি। আচ্ছা এখন আরেকটু দেখো তো, কাজ করি আমি। হ্যাঁ, আমি তোমাদের একটু আমি ভেঙ্গে লিখছি, এটাকে তো আমি এইভাবে লিখতে পারি, এগুলো তো তিনোটাই তো স্কোয়ার রুটের উপর আছে, ঠিক না? তাহলে এক কাজ করো, তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি, টোয়াইস ওয়াই ইন্টু রুট আই বাই কত রুট বি। দেখো বুঝতে পারছো কি না? হ্যাঁ, একই জিনিস লিখলাম, ঠিক আছে, একই জিনিস। প্লেস ওয়াই তো লিখেছি, এই যে স্কোয়ার রুটের ভিতরে তো সবাই আছে, টোয়াইস ওয়াইয়ের উপর স্কোয়ার রুট আছে, আইয়ের উপর আছে, বির উপর আছে, সবগুলোকে আমি কি করেছি আলাদা আলাদা করেছি। আমি এই রুট ওভার টোয়াইস ওয়াইকে আলাদা করলাম, তাহলে রুট ওভার আইকে আলাদা করলাম, আবার রুট ওভার নিচে বি আছে না, বিকে আলাদা করলাম। এখন দেখো তো জিনিসটা কি দাঁড়ালো, উপরে ওয়াই ইন্টু এটা হচ্ছে কত রুট ওভার বি নাকি? হ্যাঁ, আর নিচে কত আছে যে রুট টু ওয়াই, না রুট টু ওয়াইকে লিখি না, রুট টু ইন্টু রুট ওয়াই ইন্টু কত রুট আই। যারা এক্সপার্ট তাদের এত কিছু করার দরকার নাই, তারা আরো সংক্ষেপে করতে পারবে। ঠিক আছে, দেখো বাবাজি, রুট টু ওয়াই যে কথা, রুট টু ইন্টু রুট ওয়াই একই কথা, রুট টু ওয়াই যে কথা, ঠিক আছে। রুট টু ওয়াইকে যদি একই রুট ওভারের ভিতরে এই রুট টু ইন্টু রুট ওয়াই আমরা লিখতে পারি, এটাকে আবার একসাথে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো যে ওয়াই আর রুট ওয়াই কাটাকাটি গিয়ে কত উপরে রুট ওয়াই ইন্টু রুট বি, তারপরে রুট টি টু ইন্টু রুট আই। একটু ভালো করে লক্ষ্য করো, ওয়াই আর রুট ওয়াই কাটাকাটি গিয়ে কত উপরে রুট ওয়াই, কারণ তোমরা আশা করি জানো, এটা জানার কথা যে তোমরা আশা করি জানো যে ওয়াই সমান কত রুট ওয়াই ইন্টু রুট ওয়াই, অর্থাৎ দুইটা রুটে গুণ হয়ে ওয়াই হবে। তো ওয়াইকে যদি রুট ওয়াই করি, তো একটা রুট ওয়াই আরেকটা রুট ওয়াই কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে কে থাকবে, একটা রুট ওয়াই, কারণ ওয়াই সমান কয়টা, দুইটা রুট ওয়াই, একটা রুট ওয়াই কি হয়ে গেল, এই রুট ওয়াই দিয়ে ক্যান্সেল হয়ে গেল, আরেকটা এখানে কি হলো থাকলো, আর রুট বি থাকলো, নিচে রুট টু রুট আই। এখন দেখো তো ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি, হ্যাঁ সবগুলো স্কোয়ার রুট না, তো এক কাজ করি, আবার জায়গায় চলে আসলাম, কত রুট ওয়াই বি, ওয়াই ইন্টু বি বাই কত, যে এক কাজ করি না, বিটা আগে লিখে ফেলে অসুবিধা কি, বি ইন্টু ওয়াই। হ্যাঁ, এই দেখো রুট ওভার বি ওয়াই ইন্টু রুট ওভার বি ওয়াই ডিভাইডেড বাই টোয়াইস আই। একটু বোঝার চেষ্টা করো, এইটার উপর স্কোয়ার রুট, এইটার উপর স্কোয়ার রুট, এইটার উপর স্কোয়ার রুট, এইটার উপর স্কোয়ার রুট, সবগুলোর উপর, অতএব আমি একটা বড় স্কোয়ার রুট দিয়ে আমি দেখাতে পারবো। এখানে আমি একটা কথা বলি, একটু মনে রাখবে প্লিজ, যে মনে করো এক্স তারপরে ওয়াই, এইটার সমান কিন্তু আমি রুট ওভার এক্স ওয়াই লিখতে পারবো, কিন্তু এক্স রুট এক্স কিউব রুট অফ ওয়াই এইটা কিন্তু পারবো না, এইটা এক রুটের ভিতরে আনা যাবে না, কারণ এইটা স্কোয়ার রুট, এটা কিউব রুট, এটা সম্ভব না, এটা সেম একটা রুটের ভিতরে আনা যাবে। তো এখানে তো সবগুলা কি সেম, এই জন্য এক রুটের ভিতরে এনেছি। এইটাই হচ্ছে আমাদের বোমল-টোবিনের যে বিখ্যাত স্কোয়ার রুট ফর্মুলা। ঠিক আছে, স্কোয়ার রুট কি ফর্মুলা, অর্থাৎ এম টি ইকুয়াল টু বিওয়াই বাই কত টোয়াইস কি আই, বিওয়াই বাই টোয়াইস কি আই। কথা বুঝতে পেরেছ? এইটাই। এখন যে ওই যে একটু বলেছিলাম যে অনেকের সূত্রে কিন্তু যে এম টি ইকুয়াল টু কত আছে, আমি একটু বলে দেই যে ওনারা লিখেছেন টোয়াইস
বিওয়াই বাই কত আই, এটা আমি বলেছি এটা রং। কারণটা কি? আসলটা হচ্ছে বিওয়াই বাই টুয়াইস আই ডনবুশ ফিশারের বইতে পাবে, বা যে কোনো বাইরের রাইটারের বইতে এটা কি পাবে, এইটা না। এটা না কেন একটু বলি, ওনারা ভুলটা কোথায় করছে আমি বলছি। ভুলটা কোথায় করছে বলছি, দেখো ডনবুশ ফিশারে দেখবে যে এইটাকে এসেছে জেড ইকুয়াল টু কত, জেড ইকুয়াল টু টুয়াইস বিওয়াই। ভালো করে যদি ডনবুশ ফিশারের বইটা যদি পড়ো, এই মানটা এসেছে, ঠিক আছে। জেড ইকুয়াল টু, জেড হচ্ছে তোমার ওই যে তোমার ওই টাকা উত্তোলনের পরিমাণ, ঠিক আছে। মানে জেডের মানটা হচ্ছে ওয়াই বাই এন, ঠিক আছে। যে দুইবার ট্রানজেকশন করলে ওয়াইকে 2 দ্বারা ভাগ করতে হবে, 3বার ট্রানজেকশন করলে ওয়াইকে 3 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ জেডটা মানে কি ওয়াই বাই কি এন। কিন্তু অর্থের চাহিদাটা হলো, তোমরা ভালো করে লক্ষ্য করবে, অর্থের চাহিদাটা হচ্ছে এই যে আমি যে টাকাটা কি করেছি উঠিয়েছি, মনে করি আমি একবার ট্রানজেকশনে কত 1000 টাকা উঠিয়েছি, আসলে 1000 টাকা অর্থের চাহিদা না। ওই 1000-এর সাথে একটা কি করতে হয়, লাস্টে শূন্য যোগ করে আবার 2 দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। তখন দেখা যায় অর্থের চাহিদা কত হয়ে যায়, ওই 500 হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে অর্থের চাহিদা পেতে হলে এই জেডে কে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। কাকে? জেডকে কত দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। তো এইটাকে যখন আমি 2 দ্বারা যখন ভাগ করব, তখন দেখো তো যে 1/2, হ্যাঁ। আর জেডের মানটা কত দেখো তো, টুয়াইস বিওয়াই বাই কত আই। দেখো আমি এটা খুব বেশি ব্যাখ্যা করছি না, দ্রুত একটু দেখায় দিচ্ছে, যারা বোঝার তারা বুঝে নেবে, ঠিক আছে। যে জেডকে 2 দ্বারা ভাগ করতে হবে, হ্যাঁ। যে টাকাটা উত্তোলন করি ওটা তো 1 তারিখে থাকে, আবার 30 তারিখে শূন্য হয়ে যায়, তাহলে কি করতে হবে, গড় টাকাটা হচ্ছে অর্থের চাহিদা, এই জন্য জেডকে এই টাকাটাকে আমরা 2 দ্বারা কি করি, ভাগ করি। ওকে, তাহলে যে 2 মানে কি 1/2, আর জেডের মানটা কোনটা, এটা বসিয়ে দিলাম। এরপরে দেখো তো এম টি ইকুয়াল টু, আমি যদি এই যে একটাকে ভিতরে নিয়ে গেলাম, তো 1 ভিতরে নিলে এটা কি হবে, যে ও তোমার 1ই থাকবে, উপরে কত থাকবে, টুয়াইস বিওয়াই। আর 2 ভিতরে গেলে কত হবে, 4 হয়ে যাবে, 4i, হ্যাঁ। আচ্ছা, ওনাদের সূত্রে কি আছে, আর আছে, আমি ওনাদের সূত্রের মতো বলছি, হ্যাঁ, আর আছে। সুদের হারকে কি দ্বারা প্রকাশ করেছে, আর দ্বারা প্রকাশ করেছে, ঠিক আছে, 4r। ওকে, তো এই যে কারণ 2টা যখন ভিতরে ঢুকবে, রুটেবারের ভিতরে 4, কারণ 4 এর বর্গমূল হচ্ছে 2, ঠিক আছে। এরপরে তুমি একটু দেখো তো যে এই 2 আর 4-এ কাটাকাটি, 2 আর 4-এ কাটাকাটি 2, উপরে কত আছে বিওয়াই, নিচে কত আছে টুয়াইস আর। দেখো তো উপরে বিওয়াই মিলেছে টুয়াইস আই, আমার আয়ের জায়গায় ওনারা আর লিখেছে টুয়াইস আর, হয়েছে কি না, হয়েছে। ওনারা দুঃখজনক যে ওনারা এই জেডটাকে কি করেছে, অর্থের চাহিদা নাম দিয়ে দিয়েছে। আর ওনারা এটাকে জেড নাম দেওয়ার উচিত ছিল, ওনারা বিসমিল্লাতে এটাকে এমটি দ্বারা প্রকাশ করেছে। কি দ্বারা? এমটি দ্বারা প্রকাশ করেছে, বুঝছো, এমটি দ্বারা। যার ফলে ওনারা যার বুঝতে পারি নাই যে এই এমটি দিয়ে এই মানটা কি পেয়ে গেছে। আসলে ওনারা যেটাকে এমটি দ্বারা প্রকাশ করেছে সেটা এমটি না, সেটা হচ্ছে জেড। আর জেডকে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, এমটি পাওয়া যাবে। যাক, কারণ দুর্ভাগ্য যে এখন যে সঠিক জিনিসটা কি করলে লেখলেও এর ব্যাখ্যা কি করতে হবে, দিতে হয়। কারণ যে অনেক ভুলভ্রান্তিতে বই কি হয়ে গেছে, রয়ে গেছে, তখন ভুলটা কি হয়ে যায়, সত্য হয়ে যায়। এই জন্য সঠিকটা বলার পর আবার এইটাকে আমাকে কি করতে হচ্ছে, আমাকে ব্যাখ্যাটা কি করতে হচ্ছে, দিতে হচ্ছে। তো আশা করি আমরা দেখলাম যে অর্থের চাহিদা হচ্ছে টুয়াইস বিওয়াই বাই কত আই। এটা হচ্ছে আমাদের, সরি কি বলেছি, এটা তো ভুল। অর্থের চাহিদা এমটি ইকুয়াল টু রুট ওভার বিওয়াই বাই টুয়াইস আই, রুট ওভার বিওয়াই বাই টুয়াইস আই। তো এখানে আমাদের অর্থের চাহিদাটা কার উপর নির্ভরশীল, অর্থের চাহিদাটা এখানে ইট ইজ ফাংশন অফ
অর্থের চাহিদাটা আয়ের উপর নির্ভরশীল, আর কারোর উপর সুদের হারের উপর কি নির্ভরশীল। ঠিক আছে, যদি এই বিটা যদি দালালি খরচ স্থির ধরি তাহলে এটার উপর নির্ভরশীল না, কারণ স্থির মানের উপর নির্ভরশীল নয়। অর্থের চাহিদা আয় এবং সুদের হারের উপর নির্ভরশীল। এবং আমরা আয়টা কোথায় দেখেছি? লবে দেখেছি। অর্থাৎ আয় বাড়লে অর্থের চাহিদা বাড়ে। কে বাড়লে? আয় বাড়লে অর্থের চাহিদা বাড়ে, কারণ লব বাড়লে তো এটা বাড়বে। আবার সুদের হারটা কোথায় আছে? হরে আছে। তাহলে সুদের হার যদি বাড়ে তাহলে অর্থের চাহিদা কি হবে? কমবে। সুদের হার বাড়লে অর্থের চাহিদাটা কি হবে? কমবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি স্কয়ার রুট ফর্মুলার মাধ্যমে আলোচনা করেছি। সামনে আমি এটা চিত্রের মাধ্যমে কি করব? আমি ব্যাখ্যা করব। এখন তোমরা পরীক্ষার হলে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারো, আবার কি যেন বলে স্কয়ার রুটের এইভাবে ব্যাখ্যা করতে পারো। তবে অনেক সময় কিন্তু বলে যে স্কয়ার রুট ফর্মুলাটি কি করে ব্যাখ্যা করো, তাহলে এটা বের করতে তুমি কি বাধ্য। তা আজকে এতটুকুই। সবাই ভালো থাকো। খুব কম সময়ের ভিতরে আমি ববলের উপর 3 নাম্বার ক্লাসটা কি করব? নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।